আচ্ছা, আপনি আর এলিজিবিলিটি গুলো যদি একটু বলেন, যে ইংরেজি ভাষার দক্ষতা আ জি। এবং লাইফ ইন দ্য ইউকে এ জি। ধরনের অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়। অনেকে লাইফ ইন দ্য ইউকে তে পাস করতে পারেন না। কিন্তু বাই দিস টাইম তার হয়তো সেটেলমেন্ট এর টাইম হয়ে গেছে। হ্যাঁ? আবার কারো ক্ষেত্রে হয়তো আ আ ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশে, হ্যাঁ? অথবা এইখানে ইংলিশে পড়াশোনা করেছেন, মানে যদি স্টুডেন্ট হয়, সেক্ষেত্রেও কি তার নতুন করে ইংরেজি ভাষার জি, দক্ষতার ভাই সনদপত্র আপনি লাগবে? প্রথমে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে যদি কেউ আসতে চায়, তার জন্য হচ্ছে স্পাউস ভিসা A1 লেভেল হচ্ছে আপনার ইংলিশ রিকোয়ারমেন্টস। তো সে যখন এখানে আসার পর ২.৫ বছর পর এক্সটেনশন করতে যাবে, তখন তার রিকোয়ারমেন্টস হচ্ছে A2 লেভেল। A2 টা হচ্ছে তানভীর ভাই ধরেন IELTS এর ৩ এর সমান রাফলি। সেখানেও কিন্তু রিডিং নাই, রাইটিং নাই, শুধুমাত্র স্পিকিং অ্যান্ড লিসনিং। দেখা গেল সে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছে বা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছে। জি। তারও কি এই ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে কিনা? তার যখন এখানে সনদপত্র থাকে। ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে আমি তো শুধু ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা বললাম, এখানে অনেকগুলো এক্সাম্পশন ইংলিশ টেস্টে উত্তীর্ণ হতে পারছেন না, এ কারণে তিনি সেটেল হতে পারছেন না। হতে পারছেন না, ব্রিটিশ হতে পারছেন না। ব্রিটিশ নাগরিকত্বের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আপনাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা থাকতেই হবে। আপনাকে ইংলিশ যে টেস্ট পাস করতে হবে, অথবা আপনি যদি ডিগ্রি থাকে সেটা তো আপনি বলছেন যে ডিগ্রি থাকলে সেই ক্ষেত্রে এক্সাম্পশন পাচ্ছেন। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আচ্ছা, আপনি আর এলিজিবিলিটি গুলো যদি একটু বলেন, যে ইংরেজি ভাষার দক্ষতা আ জি। এবং লাইফ ইন দ্য ইউকে এ জি। ধরনের অনেক পরীক্ষার মুখোমুখি হতে হয়। অনেকে লাইফ ইন দ্য ইউকে তে পাস করতে পারেন না। কিন্তু বাই দিস টাইম তার হয়তো সেটেলমেন্ট এর টাইম হয়ে গেছে। হ্যাঁ? আবার কারো ক্ষেত্রে হয়তো আ আ ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশে, হ্যাঁ? অথবা এইখানে ইংলিশে পড়াশোনা করেছেন, মানে যদি স্টুডেন্ট হয়, সেক্ষেত্রেও কি তার নতুন করে ইংরেজি ভাষার জি, দক্ষতার ভাই সনদপত্র আপনি লাগবে? জি, এটা আমাদের কমিউনিটির ক্ষেত্রে আমি দেখেছি আসলে অনেকেই আপনার স্পাউস ভিসায় চলে আসে। কারণ স্পাউস ভিসার ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টসটা ইংরেজির, প্রথমে যখন একজন স্পাউস দেশ থেকে, আমি বাংলাদেশের কথাই বলছি, বাংলাদেশ থেকে যদি একজন স্পাউস আসতে চায়, তার প্রথম রিকোয়ারমেন্টসটা হচ্ছে ইংলিশের A1 লেভেল। A1 টা হচ্ছে খুবই ছোট্ট, এবং এখানে আরেকটু জিনিস বলে রাখি, A1 লেভেলের যে ইংলিশ সেটা হচ্ছে আপনার লাইফ স্কিল। লাইফ স্কিলের মানে হচ্ছে যে শুধুমাত্র স্পিকিং এন্ড লিসনিং। এখানে কিন্তু রাইটিং আর রিডিং এর কোনো বালাই নেই। এখানে খুবই স্পেসিফিক স্পিকিং অ্যান্ড আপনার লিসনিং অনলি। এবং এই যে A1 লেভেল, এটা হচ্ছে IELTS এর মাত্র আপনার ২ এর সমান। সো IELTS এ যদি কেউ ২ বা মানে ২ পাইতে না পারে, বা মাত্র বেসিক ২। ভেরি বেসিক ইংলিশ না পারে, তাহলে কিন্তু হ্যাঁ। স্পাউস হিসেবে এখানে আসতে পারবে না। আর এখানে আপনি দেখেন, এখানে কিন্তু রাইটিংও নাই, রিডিংও নাই। তো আপনাকে পড়তে জানতে হবে না, লিখতেও জানতে হবে না। আপনাকে শুধু শুনতে হবে আর বুঝতে হবে আর কিছু বলতে হবে। তো এই হচ্ছে A1 লেভেল। একটা মানুষ চলে আসলো A1 লেভেলে। চলে আসার পর উনি যখন তো ফার্দার এখানে B1 এখানে একটু যদি আপনি আমি বলেন আসতেছি। আমি। জি, হ্যাঁ, আমি আচ্ছা, স্টেজ বাই স্টেজ আসতেছি। ওকে। তো প্রথমে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে যদি কেউ আসতে চায়, তার জন্য হচ্ছে স্পাউস ভিসা A1 লেভেল হচ্ছে আপনার ইংলিশ রিকোয়ারমেন্টস। তো সে যখন এখানে আসার পর ২.৫ বছর পর এক্সটেনশন করতে যাবে, তখন তার রিকোয়ারমেন্টস হচ্ছে A2 লেভেল। A2 টা হচ্ছে তানভীর ভাই ধরেন IELTS এর ৩ এর সমান রাফলি। সেখানেও কিন্তু রিডিং নাই, রাইটিং নাই, শুধুমাত্র স্পিকিং অ্যান্ড লিসনিং। তারপরে যখন উনি ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করতে যাবেন, তখন মিনিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা হচ্ছে B1 লেভেল। B1 টা হচ্ছে IELTS এর ৪ এর সমান। সেখানেও স্পিকিং অ্যান্ড লিসনিং অনলি। আর হচ্ছে এই B1 টা যদি থাকে ওনার ইনডেফিনিট লিভ টু রিমেইনে, যখন একবার উনি স্যাটিসফাই করবেন, ওনাকে সিটিজেনশিপের সময় আর কোনো ইংলিশ টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার দিতে হবে না। এই B1 টা একবার দিয়েছেন উনি, সেই এটাই চলবে। আর প্রিয় দর্শকদেরকে বলবো, যদি কেউ B1 টেস্ট ফ্রম দ্য বিগিনিং যদি একবার দেখাতে পারে, একদম বাংলাদেশ থেকে যদি B1 টেস্টটা দিয়ে আসে,
তাহলে কিন্তু ইউকেতে আসার পর ওনাকে আর কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে না, একদম আপ টু ব্রিটিশ ন্যাশনালিটি। তো প্রিয় দর্শকদের বলবো যে আপনারা যদি একটা লোক ইংরেজি পারে তাকে অবশ্যই A1 পরীক্ষা দিয়ে না, দিয়ে A2 তারপর হচ্ছে B1 এগুলি না দিয়ে একবারে B1 পরীক্ষা দেবেন, সো দ্যাট এখানে আসার পর যদিও আপনার 10 বছরের পুরনো হয়ে যায়, ডাজন্ট ম্যাটার, একবার যদি আপনি স্যাটিসফাই করেন যে আই হ্যাভ সাবমিটেড আর্লিয়ার অ্যাপ্লিকেশনস যে আমার B1 টেস্ট B1 রেজাল্ট ছিল, তাহলে আপনাকে আর সিটিজেনশিপ পর্যন্ত আর কোনো প্রকার আবেদন করতে হবে না। এট দ্য সেম টাইম আরেকটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার লাইফ ইন দ্য ইউকে। লাইফ ইন দ্য ইউকে টেস্টটা কিন্তু আপনার এখানে সবার জন্য, এক্সেপশনটা হচ্ছে আপনার 18 to 65 ইয়ার্স, 18 ইয়ার্স এর কম হলে। লাইফ ইন দ্য ইউকে তে যাওয়ার আগে এখানে যারা স্টুডেন্ট হিসেবে দেখা গেল সে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছে বা গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছে, তারও কি এই ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে কিনা তার যখন এখানে সনদপত্র থাকে? ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে আমি তো শুধু ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা বললাম, এখানে অনেকগুলো এক্সাম্পশন রয়েছে, অনেকগুলো দেশ রয়েছে যে যাদের মানে নিজেদের দেশে ইংলিশের এত ভালো, ইংলিশ স্পিকিং কান্ট্রির কারণে তাদের আসলে ইংলিশ টেস্ট দিতেই হয় না। সেই বিষয়ে আমি আসলাম না, কারণ যেহেতু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, সো এই জিনিসটা আমি বাদ দিলাম। আরেকটা হচ্ছে যে আপনার ইউকেনারিকে বা আগে যেটা ছিল এখন আমাকে অ্যাক্টিস বলি, মানে হচ্ছে আপনার যদি বাংলাদেশে কোনো গ্রাজুয়েশন বা মাস্টার্স, অনার্স বা মাস্টার্স থেকে থাকে, সেই অনার্স বা মাস্টার্সটা যদি আপনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকেন, সেটা আপনি আপনার সার্টিফিকেটটাকে এক্সচেঞ্জ করে আপনি যদি একটা সার্টিফিকেট নিয়ে নেন, যেটা তারা যদি অ্যাকসেপ্ট করে যে আপনার সার্টিফিকেটটা B1 লেভেলের বা B2 লেভেলের, তাহলে কিন্তু আপনাকে কখনোই আপনার এই নলেজ অফ ইংলিশ বা নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে পরীক্ষা, সেটাকে আপনি এক্সামটেড হয়ে যাবেন, আপনাকে আর দিতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বললেন তানভীর ভাই, সেটা হচ্ছে যে এখানে যদি ইউকেতে যদি কেউ অলরেডি অনার্স বা মাস্টার্স বা কোনো একটা ডিগ্রি করে থাকে, তাহলে কিন্তু তার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা অটোমেটিক্যালি তারা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে না। সো অবভিয়াসলি এটা হচ্ছে যারা এখানে স্টুডেন্ট হিসেবে এসে পড়াশোনা করবেন, অনার্স করবেন, মাস্টার্স করবেন, ইউকে ডিগ্রি করবেন, তাদের ক্ষেত্রে আর প্রয়োজনই হচ্ছে না। সো এটা হচ্ছে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস কিভাবে ফুলফিল করবেন, আর একটা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে যে টেস্টটা। তো লাইফ ইন দ্য ইউকে টেস্টটা মূলত এখানে ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। আপনি যদি এখানে পিএইচডিও করে থাকেন, স্টিল আপনাকে কিন্তু লাইফ ইন দ্য ইউকে টেস্টটা দিতে হবে। সো আপনি পিএইচডি করলে বা মাস্টার্স করলে আপনি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ইয়েটা পাচ্ছেন, কিন্তু লাইফ ইন দ্য ইউকে আপনি দেখাচ্ছেন স্ক্রিনে যে এটা আপনাকে বুক করতে হবে, £50 কস্ট, এবং এখানে অ্যারাউন্ড খুব সম্ভবত 60% মার্কস বোধহয় পেতে হয়, 60 বা 70%। তো এইটা আপনাকে পাস করতেই হবে। বাট এখানে আপনি দেখবেন তানভীর ভাই যে আমাদের অনেক কমিউনিটির মানুষ আছে যারা আমি পার্সোনালি দেখেছি আমার প্র্যাকটিসিং লাইফে, যে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টসটা ফুলফিল না করার কারণে তারা প্রতি বছর 2.5 বছর করে এক্সটেনশন করে এখানে বহু বছর ধরে থাকছেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এক্সেপশন, তারা যদি মানে ইংলিশ টেস্টে উত্তীর্ণ হতে পারছেন না, এই কারণে তিনি সেটেল হতে পারছেন না, ব্রিটিশ হতে পারছেন না। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা রেফিউজি স্ট্যাটাসে আছেন, তাদের ক্ষেত্রে সেটেলমেন্টের সময় এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস বা লাইফ ইন দ্য ইউকে টেস্টের রিকোয়ারমেন্টসটা নাই যারা এদেশে রেফিউজি স্ট্যাটাসে আসা। কিন্তু ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনের সময় কিন্তু তাদেরকে এই দুইটা জিনিসই দেখাতে হয়। তো এটা আবার যারা স্পাউস ভিসা বা অন্য ক্যাটাগরিতে আসেন, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম। সেটা হচ্ছে তারা আইএলআর অ্যাপ্লিকেশন করার সময়ই তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্টস এবং লাইফ ইন দ্য ইউকে টেস্টের রিকোয়ারমেন্টসটা রয়েছে। বাট এখানে কিছু যদি আরেকটু পরিষ্কার করেন ব্যাসা সঞ্জয়, রিফিউজি হিসেবে আবেদন করলে তিনি সেটেলড হতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া, কিন্তু ব্রিটিশ নাগরিক হতে হলে ওই রিফিউজি অ্যাপ্লিক্যান্টকেও ওই নির্দিষ্ট
ইংলিশ টেস্টে উত্তীর্ণ হতে হবে। ব্রিটিশ নাগরিকত্বের ক্ষেত্রে কোনো ছাড় নাই, আপনাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটা থাকতেই হবে। আপনাকে ইংলিশ যে টেস্ট পাস করতে হবে, অথবা আপনি যদি ডিগ্রি থাকে, সেটা তো আপনি বলছেন যে ডিগ্রি থাকলে সেই ক্ষেত্রে এক্সামশন পাচ্ছেন। আর হচ্ছে আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতেই হবে। তো এখানে এক্সামশন যেটা রয়েছে, একটা হচ্ছে বয়সের 18 নিচে হলে আর 65 এর উপরে হলে তাহলে লাগছে না। এট দ্য সেম টাইম আরো কিছু এক্সামশন রয়েছে তানভীর ভাই। এখানে যদি আপনার কোনো মেডিকেল রিজন থাকে, যে যেই সকল কারণে আপনি আসলে পরীক্ষা দিতে পারছেন না, আপনার সাইকোলজিক্যাল কোনো ইস্যু যদি থাকে, তখন আপনার এডিএইচডি থাকতে পারে, আপনি হয়তো পরীক্ষায় বসতেই পারেন না, আপনার অনেক ধরনের ডিসলেক্সিয়া থাকতে পারে, বিভিন্ন ধরনের ইস্যুজ আছে এখানে। এই বিষয়গুলির কারণে আপনি যদি কখনোই দেখাতে পারেন যে আপনি পরীক্ষায় বসতেই পারেন না, বা আপনার পাশ করা আপনার পক্ষে সম্ভব না, বা আপনার হয়তো কি বলে মেমোরি লসের সমস্যা রয়েছে, যেই কারণে আপনি আসলে এই বিষয়গুলো মনে রাখতে পারেন না। লাইফ ইন দ্য ইউকেতে কিন্তু আপনি দেখবেন যে অনেক কিছু মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, এই বিষয়গুলি হয়তো আপনার থাকে না। তো এইসব ইস্যু থাকলে প্রিয় দর্শকদেরকে আমি বলবো যেটা, যে আপনারা এখানে একটা স্পেসিফিক ফর্ম রয়েছে, ফর্মটার নাম হচ্ছে কল, COLL। আপনি যদি তানভীর একটু সার্চ দিয়ে দেখেন, COLL, কল ওয়েবার, কি আপনার এটাকে ওয়েব বলে, ওয়েবার। এই ফর্মটা যদি আপনাদের যে স্পেসিফিক ডাক্তাররা আপনাকে দেখে, তারা যদি এই ফর্মটা ফিল আপ করে দেয় এবং বলে দেয় যে কি কারণে আপনি আসলে আপনার পক্ষে লাইফ ইন দ্য ইউকে বা B1 টেস্ট পাস করা সম্ভব না, কি আপনার সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই ওয়েবার পেয়ে গেলে আপনার লাইফ ইন দ্য ইউকে টেস্ট, এক্স্যাক্টলি ইটস কল্ড ওয়েবার কল। এটা এখানে ওয়েবার রিকোয়েস্ট ফর দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্টস মেডিকেল অপিনিয়ন। একজন মেডিকেল অপিনিয়ন দিবেন হচ্ছে একজন এখানে সার্টিফাইড ডাক্তার হতে হবে, যার আপনার জিএমসি নাম্বার থাকতে হবে। এই জিএমসি নাম্বারটা এখানে আপনার স্পেসিফিকলি দিতে হবে, যে ডাক্তার সিগনেচার করবেন, এবং কি কারণে উনি পারছেন না, উনি যদি একটা মতামত দেন যে কি কারণে, এই ফর্মটা ফিল আপ করে দেন, এবং এইটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে। এবং হলে কিন্তু তাদের প্রিয় দর্শকরা যারা আসলেই কোনোভাবেই যাদের পক্ষে পাশ করা সম্ভব না বা সমস্যা রয়েছে, তারা কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করে এই বিষয়টা, আমাদের কমিউনিটি অনেকেই আছেন, এটার সহায়তা নিতে পারেন।